নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি খোড়া ভৈরবীর মাঠ। আজ পড়ব এর দ্বিতীয় পর্ব। আসুন তবে শুরু করি। সাহস করে আরো কিছুটা এগোয় রাখো হরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি ভুড়ি উঠে আসছিল তার। কাঁধের গামছাটা নাকে চেপে ধরে সে আরো একটু এগোতেই নরম নরম কি যেন তার পায়ে ঠেকতেই থেমে গিয়ে সেদিকে টর্চ মারে রাখো হরি। একটা মানুষের হাত কনুইয়ের নিচ থেকে কাটা। না না, ভুল হলো। কাটা নয়, ছেঁড়া। তার গায়ে এখনো রক্ত লেগে। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেই দিকে চেয়ে থাকে রাখো হরি। বুকটা ধক করে ওঠে তার। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই রাখো হরির। তার উপর জ্যান্ত মানুষের হাত যে ওভাবে উছড়ে ছিঁড়ে এনেছে, তার কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি সে। দর দর করে ঘামতে থাকে রাখো হরি। বুকটা ধরাস ধরাস করছিল তার। কাঁপতে কাঁপতে সামনের দিকে টর্চ ফেলে সে, আর স্ট্যাচু হয়ে যায়। কি 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 ওটা? কোনো প্রাণী? থর থর করে কাঁপতে থাকা আলোয় রাখো হরি দেখে প্রকাণ্ড একটা উলঙ্গ শরীর কিসের উপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীর বড় বড় কালো লোমে ঢাকা। কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নখওয়ালা দুটো মোটা মোটা হাত দিয়ে কি যেন একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের গন্ধ ছাড়াও আরো আরো উগ্র গন্ধ নাকে এলো রাখো হরির। কাঁচা রক্তের গন্ধ। এইবার সেই প্রাণীটা লাল টকটকে চোখ তুলে তাকালো উপরের দিকে, আর সেই অমানসিক বিভীষিকার দিকে তাকিয়ে ভয়ে প্রাণ উড়ে গেল রাখো হরির। পিছন ফিরে পড়ি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সে। পালাবার আগে শুধু আর একটা জিনিসই চোখে পড়েছিল তার। প্রাণীটা যেটার ওপর ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর, তা চিনতে ভুল হয়নি রাখো হরির। তারই কাটা মাথাটা আয়েশ করে খাচ্ছিল সে। আর ওই আতঙ্কের মধ্যেও শরীরটা কার সেটা দেখা মাত্রই চিনতে দেরি করেননি রাখো হরি। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। মণ্ডল বাড়ির লোকজন অবশ্য এত কথা জানতো না। পরদিন রাত ভোরে মণ্ডলের ছোট মেয়ে তাপসী ঘুম থেকে উঠে তাদের বাড়ির পাশের ছোট্ট পুকুরটায় মুখ হাত ধুয়ে দেখে সারা পুকুরের জল টকটকে লাল, আর তাতে কাঁচা রক্তের গন্ধ। কেউ যেটা দেখেনি, কখনো দেখবেও না, সেটা হচ্ছে যে পুকুরের নিচে পাখে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল একটা প্রায় গলে যাওয়া পচে যাওয়া হাতের হাড়। বৈঠক বসেছিল মুকুজ্জে বাড়ির বাইরের ঘরে। গাঁয়ের 5 জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ছিলেন যোগেন ভট্টাচার্য মশাই, ছিল আরো 2 জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে, তারা রাখো হরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর সন্ধে নামতে না নামতেই ঘরের দরজায় খিল। তারপর চিল্লিয়ে গলা ফেটে রক্ত তুলে ফেললেও কেউ আসবে না। গত 10 দিনে 8 জন শিকার করেছে তালদিঘির এই পিশাচ। তার সঙ্গে গেছে বছিরউদ্দিন আর নসিরে দুটো দুটো করে 4টে ছাগল।
তারিণী কর্মকারের একটা বাছুর আর পাড়ার বসেদের গোয়াল থেকে দুটো দুধেলা গাই। আজকাল সন্ধ্যের পর মানুষ তো দূরের কথা, কুকুরেরও দেখা পাওয়া যায় না তালদিঘির পথে। আশেপাশের গা তো বটেই, এই গায়ের বাসিন্দা যারা, তাদেরও আত্মীয় স্বজনরা আজকাল সভয়ে এড়িয়ে চলছে তালদিঘিকে। পুলিশে অবশ্য প্রথা মাফিক খবর দেওয়া হয়েছিল, তারা চৌকিও বসিয়েছিল একখানা। মস্ত একখানা ভুঁড়ি দুলিয়ে আর মোটা গোফ জোড়া মুচড়ে হাবিলদার রতনলাল চৌবে এসে বসেছিল চৌকিতে। कौनो बदमाश उन्माश कर रहा होगा ये सब, ठीक है? आने दो सालों को हमारे सामने एक बार। ভজুয়ার দোকানের হিং দেওয়া গরমা গরম এক ধামা কচুরি খেতে খেতে আয়েশ করে চেবাতে চেবাতে সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকা জনা দশেক লোককে বলেছিল রতনলাল। তারপর এক ঘটি ঘন সর পড়া দুধ গলায় ঢেলে তৃপ্তির উদ্গার তুলে বাকি কথাটা একটু ভারী গলায় শেষ করেছিল সে। एक बार हमको पकड़ लेने दो उसको, फिर देखना उल्टा लटका के मारेंगे सब सालों को। পরদিন ভোরে সৌবিজির বেলটা আর এক পাত্তি জুতো শুধু পাওয়া গেছিল বাজারের মধ্যে। তখনও রক্ত লেগেছিল ওইটাতে। অনেক খোঁজাখুঁজির পরেও বডির কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ কি বলছে? চিন্তিত মুখে প্রশ্ন করেন রায়বাবু। এককালে উঁচু পোস্টে সরকারি চাকরি করতেন পরিমল রায়। তার মতামতের একটা দাম আছে। লোকাল থানা হাত তুলে দিয়েছে, হতাশ স্বরে বললেন মুকুজ্জে মশাই। বড়বাবু বললেন, ভূত প্রেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি রিপোর্ট লিখে সদরে ফাইল পাঠিয়ে দিয়েছেন, তারপর যা করবার ওপরওয়ালারা করবেন। তাহলে উপায়? শুকনো মুখে প্রশ্ন করেন সাপুইদের বড় কর্তা অধীর রঞ্জন সাপুই। লোকে বলে গেড়ে সাপুই। তার দিন তো গা ফাঁকা হয়ে যাবে দাদা। 8 জন লোক। 8 নয় কাকা, 9 জন। চিন্তিত মুখে বলে রাখহরি। গতকালই গরানহাটার জঙ্গলে পচা গলা শরীর পাওয়া গেছে মনসুর মিয়ারও। মাথার আধখানা আর একখানা পা পাওয়া গেছে মাত্র। গাড়ি সারাই করে যখন জঙ্গলে গেছিল পেচ্ছাপ করতে, তখনই বোধ হয়। ওদিকে নিতাই খুঁজছিল শামুকে। বউকে চোখে চোখে রাখে নিতাই। নতুন বিয়ের ক্ষেত্রে সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এক্ষেত্রে কারণটা অন্য। তার মানে একটা সন্দেহ পাকিয়ে উঠেছে কয়েকদিন ধরেই। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন তবে থেকেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মেয়েটা। কথা নেই কারোর সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়। কথা বলতে গেলে এমন চোখে তাকায় যেন বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার থেকেও সাংঘাতিক ঘটনা ঘটে কয়েকদিন আগে। প্রথম এত সব খেয়াল করেনি নিতাই। তার ঘুম খুব গাঢ়, একবার বালিশ ছুলে তার আর সার থাকে না। তবে সেই দিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছিল নিতাইয়ের। উঠে অভ্যাস বসে পাশে হাত বাড়িয়ে এসে দেখে পাশে বউ নেই। প্রথমে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে শামু, এসে পড়বে এক্ষুনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও শামু আসছে না দেখে উঠে যায় নিতাই। গিয়ে দেখে বারান্দায় গ্রিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অদ্ভুত সুরে মন্ত্রের মতন কি সব যেন চাপা গলায় নাকি কান্নার মতন আউড়ে যাচ্ছে তার নতুন বিয়ে করা বউ। সেই দিন হঠাৎ অকারণেই শীত করে উঠেছিল নিতাইয়ের।
চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘন্টা খানেক পরে ভোর রাতে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? কোথায় গেছিল তার বউ? শামু, ও শামু, গেলে কই? চাপার স্বরে ডাকতে ডাকতে বাড়ির অন্দরমহলে বউকে খুঁজছিল নিতাই। একটা কুটিল সন্দেহ তার মনে অনেকদিন ধরে ক্রমেই ঘোট পাকিয়েছে। শুধু সেই দিন নয়, তারপর থেকে রোজ রাতে ঘুমোবার পর বেশ কিছুক্ষণের জন্য শামু যেন কোথায় যায়। আর সেই সব রাতেই একটার পর একটা অঘটন ঘটে কি করে। শামু, শামু, কই গেলে গো? লোকজন এসছে, চাটা করে দাও দেখি। বলি নিমকি টিমকি আছে কিছু? বলতে বলতে রান্নাঘরের পেছনে এসে উপস্থিত হয়নি তাই। আর তারপর সামনের দৃশ্যটা দেখে শিরদাঁড়া বরফের মতন স্রোত বয়ে যায়। সেখানে তখন শামু পিঠ ফিরিয়ে বসে একটা অদ্ভুত কাজ করছিল। তার সামনে কক কক করে ছটফট করছে বাজার থেকে কিনে আনা জুটরাচ্ছে মুরগি। স্পষ্টতই বোঝা যাচ্ছে ভয় পেয়েছে। আর একটা সদ্য কাটা পাঁঠা। এ বাড়িতে মুরগি বা পাঁঠা বাজার থেকে কেটে আনা হয় না, জ্যান্তই আনা হয়। তারপর এই বাড়িতেই কেটে কুটে রান্না করা হয় তাদের। পাঁঠা কাটার জায়গাটা একটু দূরে। খানিকক্ষণ আগে বিশু কামার এসে পাঁঠাটা কেটে গেছে। মাটিতে শোয়ানো আছে কাটা পাঁঠাটা। আর নিতাইয়ের বউ, সদ্য বিয়ে করা বউ, সেই পাঁঠার রক্ত দুই হাতে তুলে নিজের সারা মুখে মাখছে আর রাম দাটার ওপর আঙুলের ওপর ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সঙ্গে সেই দুর্ভেদ্য ভাষার সুরেলা মন্ত্র আওড়ানো। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধরাস ধরাস করছিল তার। হায় ঈশ্বরে, কি দেখলো সে? সে যা ভাবছিল তাহলে কি সেটাই সত্য? কিন্তু এর কি প্রতিকার মুখুজ্জে মশাই? আর্তনাদ করেন বগলাচরণ শিকদার। কাজ কারবার সব লাটে উঠতে চলল যে। ছেলে মেয়ে পরিবার নিয়ে তো গায়ে বাস করাই মুশকিল হলো। আপনি বলুন, এভাবে কি বাঁচা যায়? রাখহরি একটা কথা ভাবছিল। ভুরুটা কুঁচকে ছিল তার। আচ্ছা, মণ্ডলদের ঠান দিদিকে একবার জিজ্ঞাসা করলে হয় না? মানে কালীগিরি তান্ত্রিক এসব থেকে বাঁচবার জন্য কিছু মন্তর বা উপায় টুপায় কিছু বলে গেছিল কিনা ঠান দিদির সেই পূর্বপুরুষকে? কথাটা মনে ধরল সবার। এই কথাটা কারোর মনে আসেনি এতক্ষণ। তার উপর ঠান্দিদি এখন এই বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যা তদারক করছেন। মুখুজ্জে মশাই কাজের লোক কানাইকে ডেকে পাঠালেন অন্দরমহলে খবর দিতেন। আধ হাত ঘুমটা টেনে একটু কুঁজো হয়ে এলেন ঠান্দিদি। এদের সকলের চেয়ে বয়সে বড় হলে কি হবে, প্রাচীন যুগের লোক তিনি। ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। দনু উঠে গিয়ে ঠান্দিদির হাত ধরে যত্ন করে একটা মোড়ায় বসিয়ে দিল। বেঁচে থাকো বাবা। থুরথুরে গলায় নাতির বয়সী নবীন মাস্টার মশাইটিকে আশীর্বাদ করেন ঠান্দিদি। তারপর সমবেত ভদ্রজনের প্রশ্নটা শুনে অনেকক্ষণ ভুরু কুচকে টুচকে ভেবে বললেন, কই না তো, এরকম কিছু তো বাবা আমাকে বলে যাননি ভাই। কিচ্ছু বলে যাননি কালীতান্ত্রিক? ও ঠান্তি, একটু চেষ্টা করো না, যদি কিছু মনে টনে থাকে তোমার, অনুনয় করে দু একজন। ভুরু কুচকে কি সব যেন ভাবতে থাকেন টান দিদি। সেই দিকে সাগ্রহে চেয়ে থাকে সকলে। বেশ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলতে থাকেন তিনি, একবার অবশ্যই বুঝলি ভাই, আমি তখন খুব ছোট, রাত্রিরে খেয়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছি। মা এটো বাসন কাসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কথায় কথায় সেই খোড়া ভৈরবীর কথা ওঠে, বুঝলি। আমার তখন ঘুম আসিয়া সে করছে। মা ঠিক এটাই জিজ্ঞাসা করলো চোখটা জুড়িয়ে আসার আগে। ঠিক শুনিনি, মনে হলো বাবা বলছে, কি যেন বলল বলে উদ্ভ্রান্ত চোখ তুলে সবার দিকে চাইলেন। কি বলছিল বল তো বাছা, মনে তো পড়ছে না।
এতক্ষণ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল ঠানদিদির কথা। আরও কিছু বলতে সাহস হচ্ছিল না কারুর। শুধু রাক্ষহরি ফিসফিস করে বলে, আর একটু মনে করার চেষ্টা করো না ঠানদিদি, কি বলেছিল তোমার বাবা? চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করেন ঠানদিদি। কপালটা কুঁচকে যায় বুড়ো মানুষটার। বাবা বলেছিল, ও বাবা বলেছিল যে আমাদের যে পূর্বপুরুষের জন্য মানুষের ওই মায়ের মূর্তির আঙুল ভেঙেছিল না, তিনি নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন নাকি কালীতান্ত্রিক সাহস দিয়ে বলে, কালীগিরি বলে গেছিল যে, ও কি যেন মনে পড়ছে না, কালীতান্ত্রিক বলে গেছিল। কি বলে গেছিল কালীতান্ত্রিক? ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে দনু। বলে গেছিল, মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। শুনেই লাফিয়ে ওঠেন অধীর সাপুল। ধুর, এটা একটা সমাধান হলো নাকি? হতাশ হয়ে বসে পড়ে সবাই। এ তো একটা কথার কথা, এরকম তো আমরা হামেশাই বলে থাকি। বলি, উনি কি কোনো কাটার বা মন্তর বলে গেছিল তোমার ওই পূর্বপুরুষকে, যেটা কিনা তার ছেলের ছেলে এই করে তোমার কারোর জানা আছে? অসহায়ের মতন মাথা নাড়েন ঠানদিদি। না রে ভাই, এমন কিছু তো বাবা আমাকে বলে গেছে বলে মনে পড়ে না। আমার আর কোনো ভাই বা বোনও তো নেই। না না, নেই, জাতি গোষ্ঠী কেউ নেই। তাহলে আর কি মুখুজ্জে মশাই, এই গা থেকে বাস ওঠাতে হবে মনে হচ্ছে। হতাশ শোনায় রায়বাবুর গলা। গিন্নি কথাটা অনেক দিন ধরেই বলছে বটে, কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি তা চান তবেই ফিরবো, নচেত নয়। চললাম মুখুজ্জে মশাই, চললাম ভাই, সব সাবধানে থেকো। ভৈরবী মা সবার মঙ্গল করুন বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়মশাই। সেই শেষ দেখা রায়বাবুর। পরের দিন ভোরবেলা পাশের গ্রাম জগৎবল্লভপুরের একজন মুনিশ এসে খবর দেয় যে ওই দুই গায়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে রায়বাবু পড়ে আছে। রায়বাবু বলতে তার শরীরটার কথাই বলা হয়েছে। কোমরের নিচ থেকে অর্ধেক খাওয়া, মাথাটা উল্টো করে ঘোরানো। তবে তার থেকেও যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে বাকি শরীরটা কে যেন রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে কুপিয়ে কুপিয়ে খণ্ড করে রেখে গেছে। আর খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ ফুঁড়ে উঠেছে একটা পুরনো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। নিঃসাড়ে ঘুমিয়েছিল নিতাই, মানে ঘুমের ভান করে একপাশ ফিরে শুয়েছিল বিছানায়। আজ অমাবস্যা, যেদিন তার মা ভৈরবী মন্দিরে পড়ে গেছিল তারপর ঠিক 15 দিন হলো আজ। তার উপর সূর্যগ্রহণও বটে। কালীতান্ত্রিকের কথা সত্য হলে আজই একটা এসপার ওসপার হয়ে যাওয়ার কথা। আজ খোড়া ভৈরবী মন্দিরে ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল। প্রতি অমাবস্যাতেই তাই হয়, কিন্তু এবারে আর কেউ সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার ঝুঁকি নেয়নি। সবার কাছেই ভক্তির থেকে ভয়ের দাম বেশি। ফলে গত 300 বছরের মধ্যেই প্রথমবার অমাবস্যায় পুজোয় নিষ্প্রদীপ থাকলো খোড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে একটা সনসন হাওয়া উঠল। তারই মধ্যে নিতাইয়ের মনে হলো কে যেন দূর থেকে মিরি গলায় একবার আয় 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 করে ডেকে গেল। সেই ভুতুরে ডাকে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক এমন সময় বাইরের হলঘরটায় বড় ঘড়িতে ঢং ঢং করে একটা শব্দ হলো। রাত 1টা। এইবার বিছানায় একটা মৃদু নড়াচড়া টের পায় নিতাই। চোখ বুজে থাকলেও শরীরের সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। শামু উঠছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয় নিতাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে পড়ল শামু।
মিনিট তিনেক অপেক্ষা করে উঠে পড়ে নিতাই। বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, শুধু দূর থেকে অস্পষ্টভাবে নুপুরের শব্দ আসছে তার কানে। কোন দিকে গেল শামু? বাইরের দিকটা একবার দেখে নেয় নিতাই। না, একদম ফাঁকা। খিড়কি দরজার দিকে আসতেই ঝুনঝুন শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। মানে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই সিঁড়ির নিচ থেকে ছায়ার মতন বেরিয়ে আসে দুজন। তাদের একজনকে ফিসফিস করে প্রশ্ন করে নিতাই, কাকা, তোমার বৌমাকে দেখলে নাকি? সেইভাবেই চাপা স্বরে উত্তর দেয় রাখহরি, এই তো এখান থেকে খিড়কি দরজার দিকে গেল। নুপুরের আওয়াজ তো শুনলামই, আর কি একটা বলতে গিয়ে থেমে যায় সে। আর কি কাকা? রুদ্ধশ্বাসে প্রশ্ন করে নিতাই। বৌদির চোখ দুটো যেন কেমন জল জল করছিল, বুঝলে নিতাইদা? কয়লার আগুন লাগলে যেমন লাগে তেমন, উত্তর দেয় দ্বিতীয়জন দনু। শিকারে বেরিয়েছে শামু। একটা অদ্ভুত অনুভূতি হয় নিতাইয়ের। বুকটা ধক করে ওঠে তার। একটা চাপা কষ্ট যেন বুকে গুমড়ে উঠতে থাকে তার। কি, তার বউ তাহলে সেই পিশাচ? এতদিন ধরে পিশাচিকে নিয়ে ঘর করছে সে। তারপর চোয়াল শক্ত করে সে আজের শেষ দেখে ছাড়বে নিতাই মুকুজ্জে। অস্ত্র নিয়ে নিয়েছো? প্রশ্ন করে নিতাই। রাখহরি নিয়েছে একটা আধ হাতি তরোয়াল, আর দনু নিয়েছে একটা পাকা বাঁশের লাঠি। সব দেখে শুনে নিতাই বলো, চলো তবে যাওয়া যাক। খিড়কির দরজাটা ভেজানোই ছিল। হঠাৎ শামু এখান থেকে এখনই বেরিয়েছে। ধীরে সন্তর্পণে ওরা তিনজন বাইরে আসে। এবার ওরা যাবে কোন দিকে? নুপুরের আওয়াজ তো আর শোনা যাচ্ছে না। বাঁ দিকে এগোলে একটা ছোট মতন ফাঁকা জমি, আর ডান দিকে একটু এগোলে একটা বট গাছ, তার পেছনে মণ্ডলদের পুকুর। সে পুকুরের জলই সেদিন রক্তে ভেসে গেছিল। প্রথমে ওরা ডান দিকে যাওয়াই মনস্থ করে। বট গাছের কাছে এসে ওরা হদিশ পায় না কোন দিকে যাবে। দুদিকে দুটো রাস্তা গেছে। এমন সময় হাতে ছোট্ট টর্চটা মাটির দিকে নামিয়ে একবার জ্বালিয়ে বন্ধ করে দেয় নিতাই। সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই জ্বলে ওঠে আলো। তাতে দুটো জিনিস সে দেখতে পায়। এক, দুপাটি নুপুর কে যেন খুলে রেখে গেছে তেমাথান মোড়ে, তাতে সিঁদুর লাগানো। আর দুই, মাটিতে জল পায়ের ছাপ। জলের ফোঁটায় আর পায়ের ছাপে মিলেমিশে অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যায় যে এই পুকুরেই পা ডুবিয়ে কেউ হেঁটে গেছে দক্ষিণ মুখে। ওইদিকেই খোড়া ভৈরবীর মাঠ। তিনজনে চুপচাপ হাঁটা দেয় সেই দিকে। রাখহরি মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরো কি যেন একটা দেখলো, কিন্তু সেটা কি ঠিক সেটা মাথায় বসছিল না তার। কি যেন দেখলো, কি যেন একটা অস্বাভাবিক কিছু নজর পড়ল না। এই দম বন্ধ করা ভুতুড়ে পরিবেশে অস্বস্তি হতে থাকে রাখহরির। হাঁটতে হাঁটতে ওরা টের পাচ্ছিল যে সেই পচা মাংস রক্ত মেশানো গন্ধটা ধীরে ধীরে বাতাসে পাক খেয়ে মিশছে। চারিদিকে অমাবস্যার মিশ কালো অন্ধকার। তারার আলো দেখা যায় না আকাশে। তারই মধ্যে কাঁচা পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে ওরা। রাখহরি আর নিতাই গ্রামের মানুষ। আধারে তাদের চোখ জ্বলে। অসুবিধা শুধু হচ্ছিল দনুর। শহরের লোক সে, রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলার অভ্যাস নেই। পদে পদে হোঁচট খাচ্ছিল সে। মিনিট পাঁচেক হাঁটার পর বাঁ পাশে বাঁশবাগান এলো। সেটা পেরোলেই মাঠ, আর সেখানে আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। এখান থেকেই দেখা যাচ্ছে যে একটা ছায়ামূর্তি রাস্তার শেষ দিকে ওদের আগে আগে হাঁটছে। রাস্তা পেরিয়ে মাঠে নিমবে এবার। সেই ঘোর অন্ধকারের মধ্যেও সেই কালো ছায়াটির অবয়ব চিনতে ভুল হলো না ওদের কারোর। ওটা শামু। কিন্তু শামুর হাতে লম্বা মতন ওটা কি ঝুলছে? তিনজনেই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশবাগান ঘেঁষে সরে আসে।
ধীরে ধীরে পিছু নিতে হবে শামুর, দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে। বিন্দু মাত্র শব্দ হলেই সর্বনাশ। ঠিক এই সময় পিশাচের গায়ের পচা গন্ধটা যেন অন্ধকারের মধ্যেই হঠাৎ দপ করে বেড়ে উঠল। প্রবল বেগে বমি আসতে লাগলো ওদের। যদিও শামুর দিক থেকে নজর সরাচ্ছিল না ওরা। শামু যেন মাঠে নামবার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শিয়াল যেমন না কুচিয়ে বাতাসে গন্ধ শোকে, ঠিক সেইভাবেই মাথা উঁচু করে কি যেন শুকতে লাগলো সে। নিজের বুকের ধকধক আওয়াজ শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? তাদের গায়ের গন্ধ শুকছে। এইবার শামু পিশাচির শিকার কি ওরা? নিতাইয়ের পিঠটা খামচে ধরেছিল দনু বা রাখোরির মধ্যে কেউ একজন। সে হাতটা থরথর করে কাঁপছিল। শ্বাস বন্ধ করে মাথা নিচু করে বসেছিল ওরা। ঠিক সেই সময় একটা অঘটন ঘটে গেল। পাশে সরতে গিয়ে একটা ছোট্ট গর্তে পড়ে আহ করে উঠল রাখহরি। সেই শব্দ শুনে ধীরে, অতি ধীরে পেছন ঘুরল শামু। আর তারপর টকটকে চোখ দুটো মেলে সোজা তাকালো তাদেরই দিকে। এরপর সেই ঘোর অন্ধকারে আকাশ আর মাঠ পিছনে রেখে ধীরে সুস্থে হাতের লম্বা জিনিসটার মাথা মাটিতে ঘষতে ঘষতে আস্তে আস্তে তাদের দিকে এগোতে লাগলো সেই অবয়ব। একটু আগেও যাকে নিতাই চিনত শামু বলে, নিতাইয়ের চোখের তারা নড়ছিল না বিন্দু মাত্র। সেই অন্ধকার রাতে তার চোখের সামনে ফুটে উঠেছিল এক আশ্চর্য ভয়াল ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষে এক প্রান্তে নিঃসাড়ে ফুটে আছে একটা অসহায় আলোহীন মন্দিরের ছায়া। আর মন্দিরের পায়ের কাছে বিছিয়ে আছে শুধু ধুধু করা মাঠ, খোঁড়া ভৈরবীর মাঠ। এই মাঠের সামনে সরু পথ দিয়ে এগিয়ে আসছে একটা নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার পাথরে ঠেকে ভীতিপ্রদ আওয়াজ তুলছে, ঠং ঠং ঠং। ভয় যেন পাথর হয়ে গেল নিতাই। তার কাঁধ খামচে ধরে হাতের ব্যাপারে তার মনে রইলই না আর। অজগরের চোখের দিকে যেমন তাকিয়ে থাকে ছাগল ছানা, ঠিক তেমনই সামনের দিকে চেয়েছিল সে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটা আরো কাছে আসে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটাকে আন্দাজ করতে পারেনি তাই। যে রামদাটা দিয়ে তাদের বাড়িতে জ্যান্ত পাঁঠা কাটে বিশু কামার, সেইটাই শামুর হাতে। আজ আর তাহলে খালি হাতে নয়, অস্ত্র হাতেই শিকারে বেরিয়েছে তালদিঘির পিশাচ। পাটা আটকে গেছিল নিতাইয়ের। চারপাশে আর যেন কিচ্ছু তার নজরে পড়ছিল না। মন্ত্রমুগ্ধের মতন সামনের দিকে চেয়ে আছে সে। ঠিক সেই একটাই ঘটনা তখন ঘটল। নিতাইয়ের চোখের সামনে হঠাৎ করে একটা কুয়াশার মিহি যেন নেমে এলো রাস্তার মাঝখানে। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল পর্দা, আর দেখা গেল যে ওর সামনে কিচ্ছু নেই, সব ফাঁকা, শামু উধাও। ব্যাপারটা এত চকিতে ঘটে গেল যে নিতাইয়ের সব ধাঁধা লেগে গেল। মনে হলো হঠাৎ করেই যেন উবে গেল সামনের লোকটা। আস্তে আস্তে বাঁশ বনের মধ্যে আরো খানিকটা সিঁধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই খেয়াল হলো যে তার পাশে দনু বা রাখহরি দুজনেই কেউ নেই। চাপা স্বরে একবার দুজনের নাম ধরে ডাকলো নিতাই। অন্ধকার হাওয়া যেন বাঁশপাতার মধ্যে দিয়ে বয়ে খিলখিল হাসির শব্দ তুলতে লাগলো নিতাইয়ের চারপাশে। নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথম ভয় পেল নিতাই, তীব্র ভয়। বাঁদিকে একটু সরল নিতাই। তার পায়ের নিচে মরমর করে উঠল শুকনো পাতার দল। অন্ধকারের মধ্যেই ঠাহর করে বাঁশবনের মধ্যে দিয়ে অন্যদিকে যেতে চাইল সে। ধীরে, খুব ধীরে পা ফেলতে লাগলো সে। আর ঠিক সেই সময় ব্যাপারটা কানে এলো তার। ঠিক যখন সে পা ফেলেছে পাতার ওপর,
ঠিক তখনই আরেকজনও পা রেখেছে শুকনো পাতার স্তূপের ওপর, যেন নিতাইয়ের পাতা মারিয়ে যাওয়ার শব্দে লুকোতে চাইছে নিজের পায়ের শব্দ। সেই নির্জন অন্ধকারের মধ্যেই কে যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো নিতাই। শীতের রাতেও দরদর করে ঘামতে লাগলো সে। তবুও তার মধ্যেও এক পা দু পা করে এগোচ্ছিল নিতাই। মাঝে মাঝে তাকে অনুসরণ করার শব্দটা দূরে সরে যাচ্ছিল, মাঝে মাঝে একবার কাছে চলে আসছিল, কিন্তু নিতাইয়ের সবসময় মনে হচ্ছিল যেন এক জোড়া লাল টকটকে চোখ তাকে অনুসরণ করছে। বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করছিল নিতাইয়ের, নিজের শ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল না। হাতড়ে হাতড়ে সামনের একটা বড় ঝোপ পায় নিতাই। ছোটবেলায় লুকোচুরি খেলতে খেলতে এইখানে বহুবার লুকিয়েছে সে। তার আড়ালে বসে একটু জিরিয়ে নেয় নিতাই। ঠিক সেই সময় আকাশ বাতাস শিউরে দিয়ে কে যেন ডেকে ওঠে খনা গলায়, আয় রে আয়, আয় রে আয়। সেই ডাক শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে দুর্দাম হয়ে দৌড়তে লাগলো সে। তার গায়ে সপাং সপাং করে মেদ মারতে লাগলো কচি বাঁশের ডালগুলো। সেসব গ্রাহ্য করলো না নিতাই, পাগলের মতন দৌড়তে লাগলো। এক একটা মুহূর্ত অনন্তকাল বলে মনে হচ্ছিল তার। মনে নেই কতক্ষণ পাগলের মতন দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করেই যেন বাঁশবনটা শেষ হয়ে গেল সামনে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনের খোঁড়া ভৈরবীর মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশবনের ধার ঘেঁষে ওটা কি, বা ওটা কে? এক দলা আধার যেন কিসের ওপর ঝুঁকে বসেছিল তার দিকে পিছন ফিরে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার টকটকে লাল চোখ দুটো দেখে ধক করে বুকটা যেন মুহূর্তের মধ্যে গলায় আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ পার করে একবার যেন ঠোঁটটা চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিলখিল করে হেসে উঠল সে। সেই অপার্থিব হাসি শুনে পৃথিবীর প্রতিটা রক্তের ফোঁটা জমে গেল। হাতে পায়ে আর বল পেল না নিতাই। হাঁটু ভেঙে বসে পড়ল। আর ঠিক তখনই তার চোখে পড়ল কার ওপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকার পুঞ্জ। রাখহরির শরীর। আস্তে আস্তে চোখ ওপরে তোলে নিতাই। দেখে যে আগুনের ভাটার মতন চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে আসে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পেছনে অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে ডান হাতে কি একটা যেন তুলে ধরে সে। তাদের বাড়ির রামদাটা। আর সহ্য হয় না নিতাইয়ের, অজ্ঞান হয়ে পড়ে যায় সে। আর ঠিক সেই সময়ই চোখ খুলে তাকায় রাখহরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্তের জন্য ভোম মেরে বসেছিল বটে, কিন্তু তারপরেই হুঁশ ফিরে আসে তার। আর দেখে যে অপার্থিব ছায়ার ঢেলা তাকে টেনে তুলে এনেছে এই বাঁশবনের কিনারে। সেই একটা বড় রামদাটা তুলেছে সামনে অজ্ঞান হয়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারলো না রাখহরি। এককালে মুখুজ্জে পরিবারের অনেক নুন খেয়েছে তার পরিবার। আজ প্রাণ থাকতে তাদেরই এক সন্তানকে বেঘরে মরতে দেবে রাখহরি? তার রক্তে ঘুমিয়ে থাকা ভয় ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠে রক্তচক্ষু মেলে চাইল চারিদিকে। পিঠের দিকে গুজে রাখা আধতালি তরোয়ালটা হাতড়ে হাতড়ে বার করে সেই অন্ধকারের রাক্ষস থুরি রাক্ষসীটার পায়ে এবার বসিয়ে দিল রাখহরি সাধুকা। প্রথমে তরোয়ালটা অনেকটাই গুঁজে দিতে পেরেছিল বটে রাখহরি, কিন্তু তারপরেই তার এক লাথিতে 10 হাত ফেলে দেয় সেই পিশাচিটা। তাতে তার অমানসিক জোর টের পায় রাখহরি। তার গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে
মারামারির সময় কখনো মাথা গরম করতে নেই। এতদিন বাদে বোধ হয় গুরুর শিক্ষাটাই কাজে দিল তার। দৌড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাক্ষহরি। তারপর দ্রুত উঠে এসে ঝোপের আড়ালে চলে যায় সে। সেখানে বসে দম নিচ্ছিল সে। ঠিক তখনই একটা মোটা মোটা নখওয়ালা থাবা দিয়ে কে যেন তার গলাটা চেপে ধরে পেছন থেকে। আতঙ্কের থেকেও বেশি হতবাক হয়ে গেছিল রাক্ষহরি। এ আবার কার হাত? তবে কিনা 14 বছর ধরে জামাল উদ্দিন ওস্তাদের কাছে মিছেই দেহবন্ধন আর নানান শারীরিক কসরত শিখেনি সে এতকালে। এক ঝটকায় সেই অমানুষ সাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দিয়ে রাখে রাক্ষহরি। যে থাবা দুটো রাক্ষহরির গলা টিপে ধরেছিল সে হাত দুটো থমকে যায় একটু। তারপর এক পা করে ইতি উতি হাওয়ায় গন্ধ শুকতে থাকে সেই হাত দুটোর মালিক, যেন বোঝার চেষ্টা করে যে রাক্ষহরি ঠিক কোথায় আছে। ধীরে ধীরে নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাক্ষহরি। তারপর যেটা ছুড়ে দেয় দূরের একটা ঝোপের দিকে। উদ্দেশ্য ছিল যে পিচাসটার দৃষ্টি ওদিকে ঘুরিয়ে দিলে সে যদি এক দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। মানে যতক্ষণ এই অসম লড়াইতে সে বেঁচে থাকতে পারে ততক্ষণই তার জিত। ভোর হতে আরো ঘন্টা 2-2.5 এই সময়টা পার করতে পারলেই। প্রথম দিকে রাক্ষহরির মতলবটা খেতেও গেছিল বটে। ঢিলটা অনেক দূরে তাক করে ফেলেছিল রাক্ষহরি। পিশাচটা দৌড়ে গেছিল সেই দিকেই। মুশকিলটা হলো যখন নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অস্বাভাবিক দ্রুততায় ঝড়ের মতন সেই বাঁশবন তছনছ করে তার সামনে এসে দাঁড়ায় সেই দানব। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুইয়ে ফেলে পিছনের দিকে হেঁটে যাওয়া রাক্ষহরি। মাথা আর বোধ বুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার। দর দর করে ঘামছিল সে। তার মাথার ভিতরটা শূন্য হয়ে গেছিল এতক্ষণে। জীবনে আর বীভৎস এত ভয়াবহ অভিজ্ঞতা আর হয়নি তার। তাকে কে টেনে আনলো এই বাঁশবনের দিকে? আর আনলোই যদি তো মারলো না কেন? তারপরে তার গলাটা আঁকড়ে ধরলই বা কে? তার সামনে এখন কে? আর তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কালপিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখের থেকে রক্তের ফেনা উঠে যাচ্ছিল আকাশে বাতাসে। সেই অমানুষিক ভয়াল বীভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাক্ষহরির। তবু তার মধ্যেও তার সামনে দাঁড়িয়ে থাকা নরকের জীবটিকে চিনে নিতে অসুবিধে হলো না তার। নিজের দু চোখকে যেন বিশ্বাসই হচ্ছিল না। তাহলে সে যা ভাবছিল সত্যি তাই? অসহায় আতঙ্কে পালাতে গিয়েও আর পালাতে পারে না রাক্ষহরি। উল্টে পড়ে যায় মাঠের ওপর। স্থিরভাবে সে দেখে যে ধীরে ধীরে এসে তার ওপর 2 হাত 2 পা মেলে দাঁড়ায় সেই পিশাচ। উগ্র রক্ত মাংসের গন্ধে আর ভয়ে বমি উঠে আসছিল রাক্ষহরির। ঈশ্বরের নাম জপ করছিল রাক্ষহরি। তার মধ্যে এই পিশাচটা তার বড় হাত দুটো নামিয়ে রাখলো রাক্ষহরির কণ্ঠের উপর। নারকীয় দুটো বড় বড় বাঁকানো নখ সবে নেমে এসেছে গলা বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসছে দেখে প্রায় অজ্ঞান রাক্ষহরি। এমন সময় মনে হলো পেছন থেকে কে যেন মাথাটা টেনে ধরলো সেই পিশাচের। আর তারপরে শুধু একটা জিনিসই দেখতে পেল রাক্ষহরি। একটু ওপর থেকে একটা বড় রামদা নেমে এলো দনুর গলায়। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল দনু পিশাচের। আর নিতে পারল না রাক্ষহরি স্নায়ু। শুধু অজ্ঞান হতে হতে দু চোখ বুঝে আসার আগে সে দেখলো যে তার এক পাশে তখনও পড়ে আছে আর ধরপড় করছে তনুর লাশটা। আর বাঁ হাতে সেই কাটটা মাথাটা নিয়ে রক্ত চুইয়ে পড়া রামদাটা টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুকুজ্জে বাড়ির নতুন বউ। কিন্তু অজ্ঞান হতে হতেও একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায় রাক্ষহরি।
প্রথম থেকেই যে খটকাটা তার মাথায় ঘোরফেরা করছিল, এক মুহূর্তে যেন সেটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রথমে সেই পুকুরের পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলক আলোয় জলপায়ের ছাপ দেখা ইস্তক, এটাই তার মাথায় আটকে ছিল। কিন্তু তখন সেটা বোঝেনি, সে বুঝলো এখন। তার চোখের সামনে একের পর এক পা ফেলে খোড়া ভৈরবীর মাঠ পেরিয়ে যাচ্ছে শামু ওরফে শাম্ভবী। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের ছাপটা কোথাও নেই, তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝল রাখহরি। ঠান দিদির কথা মনে পড়ে গেল তার। কালীগিরি তান্ত্রিক বলে গেছিলেন যে মায়ের যদি ইচ্ছা হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সেই কথাই খেটে গেল আজ। তালদিঘির খোড়া ভৈরবী আজ নিজের পূজার নৈবেদ্য নিজেই জোগাড় করে নিয়েছেন। শামুর ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি তার তরোয়ালের ঘায়ে আজ খোয়া গেল সেটা? সেটা মাথায় ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দণ্ডর্ব প্রতাপ ডাকাত রামাই সাধুকার উত্তরাধিকারী রাখহরি সাধুকা। শেষ হলো অভিক সরকারের লেখা খোড়া ভৈরবীর মাঠ গল্পটি। আপনাদের কেমন লাগছে আমার গল্প পাঠ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তবে চলি, টাটা।